দর্শকরা, খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে সাধারণ নির্বাচন যেটা হবে, বিধানসভা নির্বাচন, সেটা খুব একটা দেরি নেই, খুব বেশি হলে 2 মাস হবে। এবং সেই নির্বাচনকে সামনে রেখে এটাও আপনারা জানেন যে বিভিন্ন দল তাদের প্রার্থী বাছাই বা এইসব প্রক্রিয়া করছে। আমি এখানে দু তিনটি আসনের কথা আমি আনবো। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে এখন একটা এমন জটিল পরিস্থিতি দাঁড়িয়েছে, বিশেষ করে শাসক দল বিজেপির কাছে। যদি আপনি হিন্দু মুসলমান যদি স্পষ্ট বিভাজন করেন, তাহলে কাছাড়ের 7টি আসনের মধ্যে একমাত্র সোনাই আসনটি মুসলমান গরিষ্ঠ, বাকি 6টি আসন হিন্দু গরিষ্ঠ এবং ভালোভাবে গরিষ্ঠ। এবং এই আসনগুলিতে এক কথায় বিজেপির জেতার কথা, এবং সম্ভবত এই কথা মাথায় রেখেই ডিলিমিটেশনটা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রত্যেকটি আসনে দেখা যাচ্ছে কংগ্রেস কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতায় এসে যাচ্ছে, যেটা আসার কথা ছিল না। কারণ আপনারা জানেন যে গত যদি আমরা লোকসভা নির্বাচন দেখি, তাহলে কংগ্রেস হিন্দু ভোটের 20% পায়নি। যদি আমরা 2024 সালের যদি লোকসভা হিসাবটা যদি আমরা ধরি, সংখ্যালঘু ভোটের উপরে মোটামুটি কাছাড়ে কংগ্রেস নির্ভরশীল ছিল। যদি আমরা ওই সময়ের যে 2024-কে যদি মানদণ্ড ধরি আমরা, তো সুতরাং 2025 সালে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকার কথা নয়, এটা সাধারণ হিসাব বলছে। কিন্তু নানা কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে প্রার্থী বাছাই, সেই প্রার্থী বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম হলে বা কোনো ধরনের ভুলচুক হলে, সেটার জন্য কংগ্রেস কিন্তু অনেকগুলি আসনে কিন্তু একটা, আমি জিতে যাবে এই রকম কথা বলছি না, কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু কংগ্রেস এসে যাচ্ছে। আমি একটু একটু করে আপনাদের বলছি। আমি যেমন প্রথমে আমি ধলাই আসনটা ধরি। ধলাই আসনে কিন্তু গতবার উপনির্বাচনেও, লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস হিন্দু ভোট বলতে গেলে অত্যন্ত কম পেয়েছে, কিন্তু দেখা গেল বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রচুর হিন্দু ভোট পেয়েছিল স্থানীয় বহিরাগত একটা ইস্যুতে। এবারও যদি সেরকম ঘটনা ঘটে, তাহলে কংগ্রেসের পক্ষে সুবিধা হবে, বিজেপির পক্ষে আরো লড়াইটা কঠিন হয়ে দাঁড়াবে। লক্ষ্মীপুর আসনটা আমি মানছি, কৌশিক রায় এখানে আছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কংগ্রেস এখন পর্যন্ত যে প্রার্থীর নাম উঠে আসছে তিনি সুবীর সরকার। কিন্তু যেহেতু এই আসনটা 4 শ্রমিক অধ্যুষিত, তাই আমরা এটা ধরে নিতে পারি যে অনেকটা সুবিধাজনক অবস্থায় আছেন কৌশিক রায়। কিন্তু এখানেও সুবীর সরকার কিন্তু একটা ভালো ভোট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি উদাহরণে যাই, উদাহরণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শেষ মুহূর্তে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজদীপ গোয়ালা প্রার্থী হতে পারেন বিজেপি। এবং এই ঘোষণা এবং মুখ্যমন্ত্রী গত মাসের 9 তারিখ কাছাড় 4 শ্রমিক ইউনিয়নের সভা করার পর এই ধারণা প্রতীয়মান হয় যে রাজদীপ গোয়ালা উধারবন্দে বিজেপি টিকিট পাচ্ছেন। এবং আমরা দেখলাম যে রাজদীপ গোয়ালা প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়, উধারবন্দের বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগ করছেন, বিভিন্ন কমিটিতে যাচ্ছেন, বিভিন্ন কীর্তনে যাচ্ছেন, বিভিন্ন পুজোয় যাচ্ছেন এবং ভালো চাঁদাও দিচ্ছেন। এটা আমরা দেখলাম। এবং এটাও দেখলাম যে তাকে আটকানোর জন্য 14 জন স্থানীয় প্রার্থী একজোট হয়েছেন, যারা বলছেন যে উধারবন্দের সঙ্গে সম্পর্কিত নন এমন কাউকে প্রার্থী করলে তারা বিরোধিতা করবেন। এবং তারা সেটা করছেনও আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় রাজদীপ গোয়ালা প্রার্থী হন না হন বা যিনি প্রার্থী হন, এখানে কিন্তু বিজেপির সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কংগ্রেস এই বিজেপির যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটার সুফল নিয়ে, তাদের ক্ষেত্রে সুফল নিয়ে একটা ভালো অবস্থানে কিন্তু চলে যেতে পারে। বড়খলাতে আপনি আসুন, বড়খলাতে কংগ্রেসের যিনি সম্ভাব্য প্রার্থী হতে পারেন বা এই মুহূর্তে যে প্রার্থীকে সবচেয়ে বেশি ময়দান চষে ফেলতে দেখা যাচ্ছে, তিনি হলেন ডাক্তার অমিত কালোয়ার। এবং অমিত কালোয়ার এবং বড়খলাতে যেহেতু হিন্দি ভাষাভাষী 4 শ্রমিক ভোটার বেশি, তাই অমিত কালোয়ার যদি 30% যদি 4 শ্রমিক ভোট ভাঙ্গাতে পারেন, যেটা বিজেপির এখন একটা ভোট ব্যাংক হয়ে গেছে, আগে কংগ্রেসের ছিল, তাহলে কিন্তু এখানে বিজেপি সমস্যায় পড়তে বাধ্য। এবং শিলচর আসনে আসুন, শিলচর আসনে এটা ঘটনা যে শিলচর আসনে বড়খলা আমি বললাম, কাঠিগড়াতে আপনারা আসুন। কাঠিগড়াতে বিজেপি এখন পর্যন্ত
যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে কমলাক্ষ দেবপ্রকাশ তো এখানে আছেন, এবং তিনি যে মুখ্যমন্ত্রীর ভালো নজরে আছেন এটা বলার অপেক্ষা রাখে না, কারণ যাবতীয় উন্নয়নমূলক কাজকর্ম কাঠিগড়ায় কমলাক্ষের মাধ্যমে করা হচ্ছে। অর্থাৎ কমলাক্ষকে অনেকেই ভাবছেন যে কমলাক্ষকে টিকিট দেওয়া হবে। উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে স্থানীয় হিসাবে বিপ্লব কান্তি পাল অনেকটাই এগিয়ে আছেন, এবং এই স্থানীয়রা উদাহরণদের মতোই তারাও এক কাটটা যে এখানে তারা বহিরাগত, মানে তারা কমলাক্ষকে বহিরাগত বলছেন, যদিও বহিরাগতর কোনো সংজ্ঞা এক পর্যন্ত নির্ধারিত হয়নি। তাই এই বহিরাগত শব্দটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট আপত্তি রয়েছে, কারণ বরাকের কোনো মানুষ বরাকের কোনো আসনে বহিরাগত হতে পারে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যাই হোক, এইটাকে সামনে রেখে এখন কাঠিগড়াতেও কিন্তু বিজেপিতে একটা ক্ষোভ দেখা দিচ্ছে, এবং যাকেই প্রার্থী করা হোক, তিনি কমলাক্ষ হন বা তিনি বিপ্লবকান্তি পালি হন বা আরো যারা আছেন দাবিদার, তাদের মধ্যেই কেউ হন, এরা যেই দাঁড়াবেন কিন্তু একটা পাল্টা ক্ষোভ কিন্তু দলের মধ্যে থাকবে, এবং এর সুফলটা কংগ্রেসের দিকে আসতে পারে। আপনি শিলচরে আসুন, শিলচরে অন্যবার যে সংখ্যালঘু যে ভোটটা ছিল এবার কিন্তু প্রায় 28% মতো হয়ে গেছে শিলচরে। এবং আপনারা জানেন যে বিজেপি প্রার্থীত্বের একটা বিরাট দৌড় চলছে, এবং এই দৌড়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এই দৌড়ে, এবং আমি আজকেই সবার নাম বলছি না। এখানে আমরা রাজদীপ রায় তো আছেনই, বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী আছেন, এখানে আমরা বিবেক পোদ্দার আছেন, সমাজসেবী ব্যবসায়ী বিজেপি ট্রেড সেন্টার, এবং এখানে আছেন অর্ভজিৎ চক্রবর্তী চলক, এবং আরো অনেকে আছেন, উপনন্দী প্রকাশ আছেন, গোপাল রায় আছেন, তীর্থঙ্কর দেবরা আছেন, এই ধরনের অনেকেই আছেন। কিন্তু এই আসনে অবশ্য ঠিক অন্য আসনে যেরকম একটা সাংঘাতিক জমককে পেলে আমি দল ছেড়ে দেবো, আমি যাবো না বা আমি দেখে নেবো, ধরনের কিন্তু পরিস্থিতি কিন্তু শিলচরে নেই বিজেপির কাছে। কিন্তু একটা পাকিস্তান বিরোধিকতার হাওয়া কিন্তু শিলচরে বইছে নানা কারণে হোক, কারণ শিলচরে মানুষ অত্যন্ত নানাভাবে সমস্যায় জর্জরিত। এটা আমি বলি কি না বলি আপনারা জানেন, জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, এই দুই সমস্যায় শিলচরবাসী জর্জরিত। এর প্রভাব কিন্তু ভোটের বাক্সে পড়বেই। তারপর সংখ্যালঘু ভোট ডিলিমিটেশনের পর শিলচর আসনে বেড়েছে, এবং এই বাড়ার ফলে কংগ্রেস প্রার্থীর সুবিধা হবে এটাও বলার অপেক্ষা রাখে না। আমি বলছি না যে সব মুসলমান কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু সাধারণ যে প্রবণতা সেটা হলো বড় কথা। সুতরাং এই আসনগুলি যদি আমরা ধরি, শিলচর, সুনাই তো বললাম, সুনাই আমি ধরছি না আমার আলোচনার মধ্যে, লক্ষ্মীপুর, বড়খোলা, কাঠিগড়া, শিলচর, এইসব আসন যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের অভ্যন্তর অনেকগুলো সমস্যা রয়েছে। যদিও দলের আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন না এসব কিছু হবে না, যখন প্রার্থিত্ব ঠিক হয়ে যাবে, যখন প্রচার শুরু হয়ে যাবে, তখন পদ্মফুল দেখবেন আর মানুষ এসে পদ্মফুলের সমর্থনে ভোট দিয়ে দেবেন, এটা তারা বলছেন। কিন্তু আপনি গত কয়েকটি নির্বাচনে দেখবেন সিম্বল দেখেই ভোট দেওয়ার প্রবণতাটা কিন্তু কমে আসছে। তাই অনেক ক্ষেত্রেই প্রার্থী কে হচ্ছেন সেটা কিন্তু বিচার করা হবে। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে বিজেপির কাছে সবচেয়ে যে বড় সমস্যা হলো সেটা হলো প্রার্থী ঠিক করা। এবং প্রার্থী ঠিক করতে গেলে যদি অন্যবারের মতো অবস্থা কিন্তু এবার নেই, এবার 2021 নয়, 2026 প্রার্থী এবং সিম্বল দুটো কিন্তু একজুট হতে হবে। আপনি যদি শুধু সিম্বলে ভর করে যে কোনো প্রার্থীকে চাপিয়ে দেন, তাহলে কিন্তু সেটা জনগণ মেনে নেবেন না। এটা কিন্তু আমি অন্তত পক্ষে গোটা কাছাড় জেলা চষে ফেলার পর আমি এটা অনুধাবন করতে পেরেছি। মানুষ কিন্তু সিম্বলের সঙ্গে প্রার্থীও দেবেন। বিজেপি যে ভোটটা পায় আমি মানছি, তার 70% ভোট আসে সিম্বল থেকে, 30% ভাসমান ভোট কিন্তু বিজেপি পেয়ে থাকে। এই ভাসমান ভোটটা যদি কোনো কারণে সরে, তাহলে সেটা দলের জন্য বিপর্যয় হবে। তাই দর্শকরা, এই মূল্যায়নটা আমি আপনাদের সামনে রাখলাম। আগামীতে আমি করিমগঞ্জের বা হাইলাকান্দি জেলার আসনগুলি নিয়ে আলোচনা করবো। আগামী কাছাড়টা একটু সাময়িকভাবে দিলাম, যে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে প্রার্থী বাছাই ঠিক না হলে প্রবলভাবে হিন্দু গরিষ্ঠ আসন থাকলেও বিজেপির জন্য সেটা সমস্যা হতে পারে। নমস্কার।